সেনার গাড়ি পুলিশ আটক করে এয়ার স্ট্রিট থানায় নিয়ে গেছে, কিন্তু কেন জানতে গেলে ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ দেখতে হবে। আমাদের কাছে সেই ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ আছে। একবার দেখা যাক বিবাদীবাগ মোড়ের সেই ছবিটা একবার আপনাদের দেখাই। দেখুন, পিছনে কলকাতার পুলিশ কমিশনারের কনভয়ের সামনে এই যে গাড়িটা দেখুন, রাইট টার্ন নিতে যাচ্ছে, কিন্তু এখানে রাইট টার্ন নেই, এখানে রাইট টার্ন নেই। তাহলে ট্রাফিক রুল ভাঙছে, ট্রাফিক রুল ভাঙার অভিযোগ, আর তাতেই সেনার এই গাড়ি নিয়ে চলে যাওয়া হলো এয়ার স্ট্রিট থানায়। এয়ার স্ট্রিট থানায় এখন এই গাড়ি রয়েছে এবং অভিযোগ করা হচ্ছে বিপজ্জনকভাবে গাড়ি চালানো হয়েছে, সেই জন্য এই গাড়িটি আটক করা হয়েছে। ঠিক কি হয়েছিল, কি অভিযোগ করা হচ্ছে? এয়ার স্ট্রিট থানার চত্বর থেকে আমার সঙ্গে রয়েছে রৌনক। দেখো, একেবারেই মহাকরণের সংযোগস্থল বিবাদীবাগ, সেই জায়গায় এক্সট্রিম লেফট থেকে এই সেনাবাহিনীর যে গাড়ি সেটা রাইটে আসার চেষ্টা করেছিল এবং ঠিক তার পেছনেই পুলিশ কমিশনার মনোজ ভার্মার কনভয় ছিল। একদম সিসিটিভি ক্যামেরা ফুটেজে দেখা যাচ্ছে খানিক জোরে কার্যত বেঁচে যাওয়া, যে কোনো মুহূর্তে কিন্তু দুর্ঘটনা ঘটতে পারত, এমনটাই যারা কর্তব্যরত সার্জেন্ট তারা বলছেন। এবং কিন্তু লেন ভায়োলেশনের একটা অভিযোগ রয়েছে, কারণ তারা একদম এক্সট্রিম লেফটে ছিল, সেখান থেকে কোনোভাবেই ডান দিক যাওয়ার অনুমতি নেই, সেক্ষেত্রে ট্রাফিক আইন এখানে মানা হয়নি, এই অভিযোগ তাদের বিরুদ্ধে রয়েছে। দেখানোর চেষ্টা করবো, এয়ার স্ট্রিট থানা থেকে ঠিক 200 মিটার দূরত্বে এই গাড়িটিকে এখানে আটকে রাখা হয়েছে এবং ফোর্ট উইলিয়ামের সঙ্গে পুলিশের তরফ থেকে যোগাযোগ করা হয়েছে তাদের হায়ার অফিসিয়ালসদের সঙ্গে। কিছুক্ষণ আগেই সেনাবাহিনীর যারা হায়ার অফিসিয়ালস তারা ঘটনাস্থলে এসেছিল, ইতিমধ্যে এয়ার স্ট্রিট থানায় তারা গেছেন। তাদের বিরুদ্ধে কোনো রকম আইনি পদক্ষেপ নেওয়া হয় কিনা সেটা কিন্তু পরবর্তীতে দেখার বিষয়। কিন্তু একটু দেখবো যে যখনই ফোর্ট উইলিয়াম থেকে আধিকারিকরা এলেন, কলকাতা পুলিশের আধিকারিকরাও এলেন, সেই সময়ের ছবি, সেই সময়ের ফুটেজ। রৌনক, সে সময় কলকাতা পুলিশের আধিকারিকও ছিলেন, সে সময় সেনা আধিকারিকও ছিলেন, তাদের মধ্যে কোনো কথা হয়েছে? দেখো, একেবারেই তাদের মধ্যে কথাবার্তার মাধ্যমে যাতে সমস্যা মিটে যায় তারা কথাবার্তা বলছেন এবং সেনা আধিকারিক কিন্তু ইতিমধ্যে এখান থেকে হেয়ার স্ট্রিট থানায় গেছেন, সেখানে হেয়ার স্ট্রিট থানার পুলিশ ইতিমধ্যে রয়েছে। দেখানোর চেষ্টা করবো যে গাড়িটি, সেই গাড়িটিও কিন্তু এখান থেকে হয়তো নিয়ে যাওয়া হচ্ছে। সেক্ষেত্রে কী ঘটনা ঘটেছিল তাদের হায়ার অফিসিয়ালসের সঙ্গে বারংবার পুলিশ যোগাযোগ করার চেষ্টা করছিলেন। আগেও যেটা বলা হচ্ছিল যে প্রায় 30 মিনিট ধরে যিনি সেনা জওয়ান রয়েছে তাকে বলা হচ্ছিল হায়ার অফিসিয়ালসদের খবর দেওয়ার জন্য, তাদের সঙ্গে যোগাযোগ করার জন্য। কিছুক্ষণ পর দেখা গেল ফোর্ট উইলিয়াম থেকে সেনার আধিকারিকরা এখানে এসেছিলেন, তারা ইতিমধ্যে হেয়ার স্ট্রিট থানায় গেছে। আদতে কি ঘটনা ঘটেছিল, কি বিষয়কে সামনে রেখে এই জটিলতার সৃষ্টি হয়েছে, গোটা বিষয়টি কিন্তু কথাবার্তার মাধ্যমে মেটে কিনা বা এর বিরুদ্ধে কোনো রকম আইনি পদক্ষেপ। রৌনক, সঙ্গে থাকো। যখন গাড়িটিকে আটক করা হয়, এই সেই গাড়ি দেখছেন, এই সেই গাড়ি, এবং ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ দেখছেন, একেবারে এক্সট্রিম বাঁ দিকে, একদম পুরোপুরি বাঁ দিকে গাড়িটি ছিল। পিছনে পুলিশ কমিশনারের কনভয়, পুলিশ কমিশনারের কনভয় ঠিক সামনে এই গাড়িটি বিপজ্জনকভাবে ডান দিকে টার্ন নেয়, ডান দিকে লেন নেয়, এবং সেই সময় ট্রাফিক রুল ভাঙার অভিযোগে গাড়িটিকে আটক করে এয়ার স্ট্রিট থানায় নিয়ে আসা হয়। কেন, কি অভিযোগ, পুলিশ কি বলছে শুনুন। উনি হঠাৎ করে লেনটা ভায়োলেট করে রাইট টার্ন করেন, যে কোনো পেছনে অনেক গাড়ি ছিল, সিপি সাহেবের গাড়িও ছিল, উনি বাজেভাবেই গাড়িটা চালিয়েছেন, রাইট টার্ন করেন উনি। সিপি সাহেবের গাড়িও ছিল, অনেক গাড়িও পেছনে ছিল, হ্যাঁ আরও তো গাড়ি ছিল, অনেক গাড়ি ছিল, কিন্তু লেগে যেতে পারতো। খুব র্যাশ ড্রাইভিং বলা যাবে না, কিন্তু ডেঞ্জারাসলি ডান দিক নিয়েছেন। কিন্তু সেনার গাড়ি কিভাবে সিপির কনভয়ের উপরে সামনে ঢুকে পড়েছিল? আচ্ছা, সেনার ওই গাড়িতে যারা ছিলেন তারা কি বলছেন শোনা যাক। ना समस्या उतना ज़्यादा कुछ नहीं होता। हम लोग इधर से आ रहे थे तो हमको जाना था राइट साइड। इधर तो अभी आने वाला खाली गाड़ी है, उधर तो नहीं जा सकते। हमको गाड़ी इधर लेके आगे उधर लेफ्ट को पार करना था। एक्चुअली मेरे को उतरना था, लेकिन यहाँ भी पार्किंग, यहाँ उतरने लगे तो गाड़ी बड़ा है, तो इसीलिए मैं बोला कि चलो क्रॉस करके पार होंगे। तो उसी टाइम जस्ट कमिश्नर साहब का गाड़ी गुजर रहा था, बस वही है। थोड़ा जैसे मोड़ रहे थे वैसे गुजर रहा था, फिर गाड़ी क्रॉस कर गया कमिश्नर साहब का, फिर हम लोग बाद नहीं टक्कर उकर कुछ नहीं लगा। ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ, যে ছবি দেখে মনে হতে পারে যে এই সেই ঘটনা, একদম এই সেই ঘটনা, যে ঘটনার কথা আমরা বলছি, যে ঘটনা দেখে যারা অভিযোগ করছেন, পুলিশ অভিযোগ করছেন যে দুর্ঘটনা ঘটতে পারত, ট্রাফিক রুল ভায়োলেট করা হয়েছে, পুলিশ অভিযোগ করছে।
কারণ গাড়িটি ছিল একদম বাঁ দিকে, সেখান থেকে চলে আসে ডান দিকে, লেন চেঞ্জ করে। এভাবে লেন চেঞ্জ করা বিপজ্জনক। পিছনে ছিল পুলিশ কমিশনারের কনভয়, গাড়িটি আটক করা হয়। সেনার এই গাড়ি আটক করে এখন হেয়ার স্ট্রিট থানায়। গাড়ি কি ছাড়া হবে? পেট্রোলিয়ামের আধিকারিকরা এসছেন, তারা কথা বলছেন। রৌনক, কথা বলে কি জানা গেল? গাড়িটি কি ছেড়ে দেওয়া হচ্ছে? কোনো কেস দেওয়া হচ্ছে কি? দেখা একেবারেই এই বিষয়টি কোনো পরিষ্কার হওয়া যায়নি, যদিও যারা সেনা আধিকারিক এসেছিলেন, যদি দেখবে ছবিটি, সেই সেনা অফিসার তারা ইতিমধ্যে বেরিয়ে গেল এবং গাড়িটি যেখানে রাখা হয়েছিল সেখান থেকে কিন্তু ইতিমধ্যে নিয়ে যাওয়া হচ্ছে। সম্ভবত পোর্ট উইলিয়ামের দিকেই হয়তো নিয়ে যাওয়া হচ্ছে গাড়িটি। বেশ কিছুক্ষণ সেনা আধিকারিকরা হেয়ারস্ট্রিট থানার যারা পুলিশ আধিকারিক তাদের সঙ্গে কথা বলেন। সেক্ষেত্রে এর বিরুদ্ধে কোনো রকম আইনি পদক্ষেপ নেওয়া হলো কিনা বা তারা নিজেদের মধ্যে কথা বলে সমস্যা মিটিয়ে নেবে কিনা, এই বিষয়ে কিন্তু এখন অফিসিয়াল কোনো কনফার্মেশন আসেনি। সম্ভবত গাড়িটি কিন্তু অপুজেমের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। অর্থাৎ দীর্ঘক্ষণ প্রায় 30 মিনিটের বেশি সময় ধরে গাড়িটিকে আটকে রাখা হয়েছিল মহাকরণের সংযোগস্থলে। তার কিছুক্ষণ প্রায় 20 মিনিট পর সেনা জেলা হায়ার অফিসার তারা পোর্ট উইলিয়াম থেকে আসে। গাড়িটিকে ঠিক থানা থেকে 200 মিটার দূরত্বে রাখা হয় এবং সেনা অফিসার তারা আধিকারিকদের সাথে কথা বলে। সেক্ষেত্রে এর বিরুদ্ধে কোনো রকম আইনি পদক্ষেপ নেওয়া কিনা তার এখনো পর্যন্ত কোনো অফিসিয়াল কনফার্মেশন আসেনি। ধন্যবাদ রৌনক, ধন্যবাদ। ঠিক এরকম আরেকটা ছবি, গতকালের ছবি, যে ছবি আমরা দেখাবো, তাহলে মেয়র রোডে যেখানে তৃণমূলের ভাষা আন্দোলনের মঞ্চ ছিল, দেখা গেল সেনা জওয়ানরা তারা সেই মঞ্চের উপরে উঠে মঞ্চ খুলছেন, মঞ্চের দড়ি খুলছেন, বাঁশ সরাচ্ছেন। এরপর মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল নেত্রী সেখানে গেলেন এবং এই ঘটনার কথা উল্লেখ করে সরাসরি আক্রমণ করলেন কেন্দ্রের বিজেপি সরকারকে। বললেন কেন্দ্রের বিজেপি সরকার সেনাকে ব্যবহার করছে। আমার আর্মির বিরুদ্ধে কোনো ক্ষোভ নেই, তার কারণ উই আর প্রাউড অফ আওয়ার আর্মি। কিন্তু আর্মিকে যখন বিজেপির কথাই চলতে হয় তখন দেশটা কোথায় যায় সেটা নিয়ে সন্দেহ জাগে। বাংলার মানুষ আরো বেশি করে বাংলায় কথা বলুন, আমরাও দেখতে চাই কোথায় যায় এই ভাষা সন্ত্রাস, কোথায় গিয়ে পৌঁছায়। ভিন রাজ্যে আক্রান্ত বাঙালি, আক্রান্ত বাংলা ভাষা, এই অভিযোগে সরব তৃণমূল। মেয়র রোডে তৈরি করে প্রতিবাদ মঞ্চ। প্রথম অনুষ্ঠান হয় 2রা অগাস্ট। তারপর থেকে প্রতি শনি এবং রবিবার এই মঞ্চে তৃণমূলের কোনো না কোনো সংগঠন প্রতিবাদ সভা করছে। সোমবার এই মঞ্চ খুলতে যান সেনা জওয়ানরা। মঞ্চ পুরোপুরি খোলার আগেই সেখানে পৌঁছে যান মমতা বন্দ্যোপাধ্যায়। They misuse army because of their political vendetta and political purpose. Though I am not blaming the army because we are proud of them. They used to work for the country. সব এজেন্সিকে গভর্নমেন্টের ললিপপ করে দিয়েছে। আর্মিকেও যদি মিসইউজ করে এইভাবে, তাহলে নিরপেক্ষতা কোথায় থাকবে? সংবিধান কোথায় থাকবে? ইলেকশন আসলেই তার 6-7 মাস আগে বদনাম করবার জন্য এজেন্সি পাঠিয়ে দেয়। এরা একটাই পক্ষ, স্বৈরাচারী পক্ষ, বিজেপি পক্ষ। पीछा में क्या है? छुपा रुस्तम बीजेपी पार्टी है। इट इज अनएथिकल, अनकॉन्स्टिट्यूशनल, अनडेमोक्रेटिक and misuse of BJP power. Why they are running away? প্রয়োজনে আমাদের বলতো, পুলিশ ফোর্সকে বলতো, দরকার হলে পুলিশ ফোর্স আমাদের পার্টির সাথে কথা বলে আমাদের প্যান্ডেল খুলে দিতে পারতো, আমরাই খুলে দিতাম। আমি যখন এখানে আসছিলাম প্রায় 200-র মতো আর্মি তারা আমাকে দেখে ছুটে পালাচ্ছিল। আমি বললাম, why you are running away? You are my friend. এটা আপনাদের দোষ নয়, আপনারা বিজেপির কথায় করেছেন, দিল্লির ডিফেন্স মিনিস্টারের কথায় করেছেন।
30th August and 31st August, हम 20,000 rupees जमा भी किया. देखो, you should have asked us give more money. You should have asked us give more money. Only Saturday and Sunday we used to do it. আমরা শনি রবিবার করি, আমরা টাকাও দিয়েছি যে প্রোগ্রাম হয়েছে তার জন্য সিকিউরিটি মানি দিয়েছি. আমরা কিন্তু ওদের কাছে সিকিউরিটি মানি নিই না. সেনাবাহিনীর তরফে বিবৃতি দিয়ে দাবি করা হয়েছে, সুপ্রিম কোর্টের নির্দেশ মতো ময়দান চত্বরে 2 দিনের জন্য অনুষ্ঠানের অনুমতি দিতে পারে স্থানীয় সেনা কর্তৃপক্ষ। 3 দিনের বেশি কোনো অনুষ্ঠান করতে হলে প্রতিরক্ষা মন্ত্রক থেকে অনুমতি নিতে হয়। 2 দিনের অনুমতি দেওয়া হয়েছিল। প্রায় 1 মাস ধরে মঞ্চ বাঁধা রয়েছে। অস্থায়ী কাঠামো খুলতে একাধিকবার বলা হয়েছে, তারপরেও খোলা হয়নি। কলকাতা পুলিশকে জানিয়ে কাঠামো খোলা হচ্ছিল। মেয়র রোড থেকে মঞ্চ খোলার প্রতিবাদে মঙ্গলবার জেলায় জেলায় প্রতিবাদ কর্মসূচি করবে তৃণমূল। বিজেপির পারমিশন নিয়ে আর মোদির পারমিশন নিয়ে আমি কর্মসূচি করব না। আমার অনেক জায়গা আছে কর্মসূচি করবার, ওদের বরঞ্চ আমাদের জায়গায় করতে হবে। নিউজ 18 বাংলা। মেয়র রোডে মঞ্চ খুলে দিয়েছে সেনা। গতকালই মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন ডোরিনা ক্রসিংয়ে মঞ্চ হবে, ধরে না মঞ্চ। তো একদিকে সেই মেয়র রোডের ছবি দেখছেন, আরেকদিকে ডোরিনা ক্রসিং এর ছবি দেখছেন। এই ডোরিনা ক্রসিং এর মঞ্চ ঠিক কেমন, কারা রয়েছেন এখানে জানবো। প্রীতি রয়েছে আমার সঙ্গে সরাসরি। প্রীতি, দেখো, তুমি যেমনটা বলছিলে যে তৃণমূলের যে ধর্ণা মঞ্চ তা মেয়র রোড থেকে সরিয়ে নিয়ে আসা হয়েছে এবং তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি গতকালই কার্যত রূপরেখা তৈরি করে দিয়েছেন যে এই ডোরিনা ক্রসিংয়ে হবে তৃণমূলের ভাষা আন্দোলনের যে মঞ্চ, সেই মঞ্চ যেমন প্রস্তুতির কাজ চলছে, তার পাশাপাশি আমি আমার ভিডিও জার্নালিস্ট দীপঙ্করকে বলবো দেখানোর জন্য যে ধর্মতলা জুড়ে পড়ছে কিন্তু মনি ঋষি থেকে শুরু করে যে বিশিষ্ট ব্যক্তিত্ব তাদের ছবি, অর্থাৎ স্বাধীনতা সংগ্রামীদের ছবি পড়ছে। এছাড়াও বাংলাকে বরাবর যারা নেতৃত্ব দিয়ে এসছে, প্রথম সারি থেকে বাংলার সংস্কৃতির দায়িত্ব যারা নিয়েছে তাদের কিন্তু ছবি পড়ছে, অর্থাৎ প্রীতিলতা ওয়াদ্দেদার তার ছবি পড়েছে, নেতাজি সুভাষচন্দ্র বসুর তার ছবি পড়েছে, এছাড়াও মহাত্মা গান্ধী তার ছবি পড়েছে। আমরা দেখতে পাচ্ছি যে একাধিক মনি ঋষি, রবীন্দ্রনাথ ঠাকুর তার ছবি রাখা হয়েছে। অর্থাৎ এই ধর্মতলা চত্বর জুড়ে কার্যত মনি ঋষিদের ছবি একদিকে যেমন সেই ছবি দিয়ে মুড়ে ফেলা হচ্ছে, তখন অন্যদিকে আমি ডান দিকের ছবিটা দেখাতে বলবো যে ধর্ণা মঞ্চ, যেই ধর্ণা মঞ্চ আজকে থেকে তৃণমূলের যে কর্মসূচি অর্থাৎ ভাষা আন্দোলনকে ঘিরে যে কর্মসূচি শুরু হবে তার জন্য যে প্রস্তুতি, সেই প্রস্তুতি কিন্তু একেবারে তুঙ্গে। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় গতকালই মেয়র রোডে পৌঁছে যান এবং সেখান থেকে তিনি স্পষ্টত জানিয়ে দেন যেহেতু সেনাবাহিনীর এলাকা রয়েছে সেহেতু এই ডোরিনা ক্রসিংয়ে এসে ডোরিনা ক্রসিংয়ে স্থানান্তর করা হবে এই ধর্ণা মঞ্চ এবং এখানে থেকেই অর্থাৎ ডোরিনা ক্রসিং থেকে তৃণমূলের যে কর্মসূচি ভাষা আন্দোলনকে ঘিরে সেই কর্মসূচি চলবে। অতনু, ধন্যবাদ। যোগ্যতার মামলায় বিস্ফোরক হাইকোর্ট, বিচারপতি মন্তব্য করলেন এনাফ ইজ এনাফ, অর্থাৎ সহ্যের একটা সীমা আছে। কিন্তু কেন, সওয়াল জবাব কোন জায়গায়, কেন এই মন্তব্য করতে হলো বিচারপতিকে? এনাফ ইজ এনাফ মন্তব্য বিচারপতি। কারণ পরীক্ষার কয়েকদিন আগে মামলাকারীরা দাবি করছেন, সেই দাবিতেই প্রশ্ন উঠছে। বিস্ফোরক হাইকোর্ট। আর এই অযোগ্যদের তালিকা প্রকাশের পরেই যোগ্য যারা তারা বলছেন যে তেল আর জল তো আলাদা হয়েই গিয়েছে, তাহলে যোগ্যরা কেন আবার নতুন করে পরীক্ষায় বসবে? আর তাদের পাশে দাঁড়িয়ে এই একই প্রশ্ন তুলছে বিজেপি। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে অযোগ্যদের তালিকা প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন। 7 এবং 14 সেপ্টেম্বরের পরীক্ষায় বসতে পারবেন না এই অযোগ্যরা, কিন্তু চাকরি পেতে হলে যোগ্যদের এই পরীক্ষায় বসতেই হবে। এতেই আপত্তি যোগ্যদের। তাদের প্রশ্ন, তাহলে যোগ্যদের আবার কেন পরীক্ষা দিতে হবে? একটা চাকরির জন্য কতবার যোগ্যতা প্রমাণ করতে হবে? যারা বেআইনিভাবে চাকরি পেয়েছিলেন
তাদের তো অযোগ্য হিসেবে চিহ্নিত করেই দিয়েছে এসএসসি। এখন তো কারা যোগ্য সেটা বোঝাই যাচ্ছে। তাহলে যোগ্যরা কেন চাকরি ফিরে পাবেন না? কেন ফের পরীক্ষায় বসতে হবে যোগ্যদের? এই দাবি তুলে ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী এবং বিরোধী দলনেতাকে চিঠি দিয়েছেন যোগ্য চাকরিহারারা। সোমবার চাকরিহারারা বিধানসভায় গিয়ে দেখা করেন শুভেন্দু অধিকারীর সঙ্গে। আমরা চাইবো রাজ্য সরকার নিশ্চয়ই যেন চান যে বিধানসভায় আধ ঘন্টা 1 ঘন্টার জন্য আমাদের বিষয়টা তুলে ধরে সর্বসম্মতভাবে, সাধারণত কি হয়, শাসক না চাইলেও বিরোধীরা চায়, অথবা বিরোধী না চাইলে শাসক চায়, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যেখানে শাসক বিরোধী দুপক্ষই রাজি হতে চাইবে এমন একটা জিনিস ঘটতে চলেছে। এই অনন্য নজির যেন সৃষ্টি হয়। সুপ্রিম কোর্টের নির্দেশেই অযোগ্যদের তালিকা প্রকাশ করেছে এসএসসি। দেশের শীর্ষ আদালত লাগাতার চেষ্টা করছে পরীক্ষাকে বাধাহীন রাখার। ঠিক তখনই আসরে বিরোধীরা। সুপ্রিম কোর্টের কাছে হাত জোর করে যান, যে বলুন যে বাকিরা যোগ্য, আপনি তাদেরকে চাকরিতে বহাল রাখার অপোজিশন একটা চিঠি স্পিকারকে দিয়েছেন। আমরা সর্বদলীয় প্রস্তাবে সমর্থন করব এবং সেই প্রস্তাব রাজ্য সরকার চান। রাজনীতির ঊর্ধ্বে উঠে শাসক এবং বিরোধীরা দীর্ঘভাবে 15,000 শিক্ষক শিক্ষিকার চাকরি বহালের পক্ষে সর্বসম্মত সিদ্ধান্ত বিধানসভা থেকে নিয়েছে। আমি মনোজ পন্ত চিফ সেক্রেটারিকে একদম স্পেসিফিক প্রস্তাব পাঠাচ্ছি সর্বদলীয় প্রস্তাব আনার জন্য। যোগ্য সেই প্রস্তাব নিয়ে যদি সুপ্রিম কোর্টে রাজ্য সরকার যায়, আমার ধারণা এটা একটা নজির স্থাপন। উনি কিসে সাপোর্ট করবেন তার জন্য তো সরকার বসে নেই। সরকারে যেটা করবে সেটা সরকার করবে। এই ব্যাপারটা বিচারাধীন। সুতরাং শিক্ষক তারা বসতে পারেন, তারা না বসতে পারেন, তারা আলোচনা করতে পারেন, তারা সমালোচনা করতে পারেন, তারা উপায়ের কথা বলতে পারেন, কিন্তু যেটা করার সরকার সিদ্ধান্ত অনুযায়ী সরকার করবে। আইনের ব্যবস্থার মধ্যে দিয়েই, বিচার ব্যবস্থা যা আমাদের আছে সেই ব্যবস্থার মধ্যে দিয়েই সমস্ত কেসগুলো দেখা হয় এবং দেখা হবে। এই পরিস্থিতিতে অনেকেরই প্রশ্ন, ফের যেভাবে রাজনীতির হাওয়া গরম হচ্ছে তার জেরে ফের নিয়োগ প্রক্রিয়া ধাক্কা খাবে না তো? নিউজ 18 বাংলা।